আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। বিটিভি থেকে রাহুমুক্তি ঘটেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনগুলো। তার কারণ আমরা জানতাম গত ১৫ বছর ধরে বিটিভির যে দুপুর ২টার সংবাদ তা সম্প্রচারে এক ধরনের বাধ্যবাধকতা ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর জন্য। এই বিষয়টির কারণে অনেক কিছু ঘটে গেছে, টেলিভিশনের অভ্যন্তরে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি এটি আমাদেরকে কী ইঙ্গিত দিচ্ছে, যেহেতু সংবাদ প্রচারে যে বাধ্যকতা সেটি আর থাকছে না, প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে যে এটি আর সম্প্রচারের কোনো প্রয়োজন নেই। এর পাশাপাশি গণমাধ্যম সামনের পদগুলোতে কতটা কুসুমাস্তীর্ণ, এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় বিটিভি থেকে রাহুমুক্তি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজাউনুল হক, রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর ফারুক। আমি রেজাউনুল হক, আপনার কাছেই জানতে চাই প্রথমে যে এটা কতখানি আসলে আমাদের জন্য ইতিবাচক, সংবাদকর্মীদের জন্য এবং বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য? ধন্যবাদ। খুবই ইতিবাচক, এবং আমরা এটি বহু বছর ধরে চেয়ে আসছিলাম। কারণ এই যে সিদ্ধান্তটা যে বিটিভির খবর আমাদেরকে অন এয়ার করতে হবে, এটা এক ধরনের একটা বোঝার মতো ছিল আমাদের কাছে, বার্ডেন। আমি কেন আরেকটা চ্যানেলের খবর বা অনুষ্ঠান প্রচার করতে যাব, তাই না? বিটিভির খবর যদি মানুষকে দেখাতে হয়, সরকার যদি এরকম চিন্তা করে, তাহলে বিটিভিকেই আরও একটু ইমপ্রুভ করা দরকার। এটা খুঁজে দেখা দরকার ছিল যে বিটিভির খবর মানুষ দেখে না কেন। আপনি অন্য চ্যানেলগুলির মধ্যে দিয়ে দেখাতে চাচ্ছেন, তো বিটিভির খবর মানুষ কেন দেখে না, সেটি না দরকার ছিল, সেটি করা দরকার ছিল। আপনি দেখেন, আমরা খবর দেখাতাম ঠিকই, সব চ্যানেল দেখাতে বাধ্য ছিল, কিন্তু বিটিভির এই খবর কেউ দেখতে বলে আমার কাছে মনে হয় না। তো এটা একটা রং সিদ্ধান্ত ছিল, এবং শুধু রং বলবো না আমি, এটা আমার মনে হয় যে বিটিভির জন্য খারাপ ছিল সিদ্ধান্তটা, আত্মঘাতী। এই কারণে যে বিটিভির খবর যখন আমরা দেখাই, পাশাপাশি মানুষ ধরেন ওই খবরটাকেও দেখলো, আমাদের দর্শকরা, সে বিটিভির খবরও দেখছে, সে আমাদের খবরও দেখছে, একটা কম্পেয়ার করার সুযোগটা পাচ্ছে। তো বিটিভির আমাদের খবরগুলি নিয়ে হয়তো অনেক সমালোচনা আছে, কিন্তু কোনো সন্দেহ নাই যে বিটিভির খবরের চাইতে তো অবশ্যই অনেক গুণে ভালো। কারণ আমরা সরকারি দলই শুধু না, আমরা বিরোধী দলের খবরও প্রচার করি, আমরা মানুষের আরও অনেক সমস্যার কথা প্রচার করি, আমরা অনেক অনুসন্ধানী রিপোর্ট প্রচার করি, যেগুলো বিটিভিতে কখনোই প্রচার হয় না। বিটিভি কখনোই, ধরেন বেসরকারি টিভিগুলোর লিড নিউজ, যেটা বড় একটা ঘটনা ঘটেছে, সেটি অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে বিটিভিতে এটি খুঁজে পাওয়া যেত না। বিটিভির কাজই ছিল শুধুমাত্র সরকারের গুণকীর্তন করা, সরকারের যারা প্রধান, যারা মন্ত্রী, এমপি, তাদের কে কী, কোথায় কী করলেন, কি বললেন, এগুলোই তো বিটিভির মূল কাজ ছিল। সো এই যে তুলনা করার সুযোগটা বিটিভি বা সরকার করে দিল, তো বিটিভির প্রতি মানুষের বা দর্শকদের আপনার কি বলে এটাকে অনাস্থা বলেন, বা তাদের ব্যাপারে যে মানে এটা ইমেজটা আরও একটু খারাপ করা, এই কারণে হয়েছিল। তো এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল আমার কাছে মনে হয়। আর আমরা তো বললামই যে বার্ডেন ছিল আমাদের জন্যে। আমরা এই নিউজটা অ্যাকোমোডেট করে একটা হাফ অ্যান আওয়ারের বুলেটিন, বা 16 মিনিট বা 17 মিনিট যাই বলেন, এটা একটা আমাদের যে একটা শিডিউল যেটা থাকে, সেটার মধ্যে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক সময় ঝামেলা হইতো, এবং এটা আমি নিজে ফেস করেছি আমাদের চ্যানেলে। সর্বশেষ আমরা এটাকে দিনের বেলা আর অ্যাকোমোডেট করতে পারিনি, রাতের বেলা নিয়ে গেছি। তো এটাও কখনো কখনো প্রচার না হলে বিটিভি থেকে আবার ফোন আসতো যে আপনারা আমাদের নিউজটা ঠিক মতো প্রপারলি গুরুত্ব দিয়ে দেখাচ্ছেন না, সামরিক শাসনের মতন অনেকটা। তো ইভেন বিটিভিতে শুধু খবরই না, বিটিভির কোনো অনুষ্ঠান, শো, এটাও ধরেন কি বলে পুলিশের কোনো প্রোগ্রাম, তারা বিটিভি রেকর্ড করেছে, তারা অন এয়ার করেছে, এটার আবার আমাদেরকে কপি পাঠাইতো। এটা আপনি জানেন, পান না, এরকম হয়। এটি দেখাতে বলা হইতো। তো বিটিভির লোগোওয়ালা একটা অনুষ্ঠান আমি কেন দেখাইতে যাবো রে ভাই, তাই না? তো এরকম অনেক ধরনের কি বলে আমি বলবো, এটা নির্যাতন আর কি আমাদের জন্য ছিল। এটা হলো কি বলে সম্প্রচারের নির্যাতন আর কি। সেইটা, এই যে সিদ্ধান্তটা হয়েছে, সেই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আমরা এই ধরনের একটা নির্যাতন থেকে মুক্তি পেলাম। এই জন্যে সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে এই তথ্য মন্ত্রণালয় বা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম
হ্যাঁ, বিশেষ বড় করে সড়ো একটা ধন্যবাদ তত্ত্বাবধায়ককে পেতেই পারেন। বিশেষ করে তাকে ধন্যবাদ জানাই, কারণ এই এত প্রেশারের মধ্যে সরকার এখন চলছে, হাজারটা কাজ তাদের সামনে, তার মধ্যে যে এই বিষয়টাও তাদের নজরে এসেছে এবং তারা যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ব্যারিস্টার ওমর ফারুক, আইন কি বলে? এমনিতে তো আমাদের সংবিধানে যে মানে আমাদের বাক স্বাধীনতার কথা যেভাবে বলা আছে, সেগুলো তো আমরা কিছু দেখছিই না, মানে দেখিনি আর কি। পাশাপাশি এই যে একটা বাড়তি বোঝা, যেটি রেজানুল হক বলছিলেন, সাংবাদিক রেজানুল হক, এই বোঝাটা আইনের সঙ্গে কতটুকু যায়? বিষয়টা অত্যন্ত পরিষ্কার যে আপনি টেলিভিশন মাধ্যমগুলো, গণমাধ্যমগুলো তো কম্পিটিশনের ভিতর থাকে, কম্পিটিশন ফর গুড নিউজ, কম্পিটিশন ফর পাবলিক কনফিডেন্স, কম্পিটিশন ফর তার ভিউয়ার্স কত বাড়াবে, তাই না? এবং বিটিভি ওয়ান অফ দ্যাম। বিটিভি তো আলাদা কিছু না, বাকি যতগুলো চ্যানেল আছে আমি জানি না, আমি সংখ্যা হয়তো বলতে পারবো না, প্রায় 40টার মতন। 40টার সাথে তো কম্পিটিশনই হচ্ছে। বিটিভি তো কম্পিটিশন করবে রাষ্ট্রীয় সংস্থা, সেখানে সে কম্পেল করতেছে, বাধ্য করতেছে বাকি 39টা। এটি তো বেয়াদবি, এটি ওই যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বাধ্য করা, এটি তো চরম অন্যায়। আমার সংবিধান কি বলছে? মুক্ত চিন্তা। মুক্ত চিন্তা কে করে? এই মাধ্যমগুলোই তো মুক্ত চিন্তা করে, এই মাধ্যমগুলোর মাধ্যমে মুক্ত চিন্তা স্প্রেড হয় এবং মুক্ত চিন্তার এই জনমত গঠন হয়, একটা সভ্য সমাজের জনমত গঠন হয়। আর বিটিভি তো ছিল ওই শুধু আজকে না, আমি সম্ভবত জেনেছি ইনু সাহেবের মাধ্যমে। এবং ইনু সাহেবরা এই যে মানুষকে এক ধরনের কথা বলে বিভ্রান্ত করত, আর এই বিটিভিতে এসব আদেশ দিয়ে জঘন্যতম অপরাধ। এবং ইনু সাহেবের তো এই ঘটনা, এই এত বছর যাবত যে এই ঘটনা ঘটিয়েছেন, ওনার পরে ওনারা সাকসেসর যারা আছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আর আমি বিনয়ের সাথে বলি যে আপনারা কেউই কিছু মনে করবেন না, যখনই এই আদেশটা এসছে, এই আদেশটা চ্যালেঞ্জ করে কখনো কোনো মামলা হয়েছে কিনা আমি জানি না। 39টা সংবাদ মাধ্যম, কেউ না কেউ হাইকোর্টে একটা রিট করতে পারতাম। চ্যালেঞ্জ করে মামলা হয়নি, তবে আমি একটু প্রসঙ্গ করে বলতেই চাই, যখন 2009 সালে, এটি হাসানুল হক ইনুর সময় নয়, যখন তথ্যমন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ সাহেব, তখন এই সিদ্ধান্তটি নেওয়া হয়। অর্থাৎ আওয়ামী লীগ যখন গত 4 মেয়াদের প্রথম দফা যখন ক্ষমতায় আসে, তখন ওই সময় মালিক পক্ষ থেকে যারা ছিলেন, আমি কাউকে ছোট না করেই বলছি, একমাত্র 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব, তিনি প্রতিবাদ করেছিলেন যে কেন বিটিভির সংবাদ আমাদেরকে দেখাতে হবে। এই নিয়ে তখন তথ্যমন্ত্রীর সঙ্গে এক ধরনের বচসা হয় এবং তারা প্রথমে বলেছিলেন যে এটা প্রাইম টাইমে দেখাতে হবে, দুপুর 2টার সংবাদ রাত 8টার সময় দেখাতে হবে। আমার যদি ভুল না হয়ে থাকে সাংবাদিক রেজানুল হক রাজা, আপনি সংশোধন করে দিবেন। তো সেই থেকে কিন্তু তার সঙ্গে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। আপনি যেটা বললেন যে কেউ চ্যালেঞ্জ করেনি, কেউ তো কেউ কথাই বলেননি, আমরা যেটা জানি, এবং আপনাকে স্পেসিফিক্যালি বলতে পারি। আমরা হয়তো কি আমরা মেনে যাই, যেমন আমরা মেনে যেতে যেতে 15 বছর, কিন্তু 15 বছরের আগেও 15 বছরটা চরম আকার ধারণ করেছে। তো আমাদের মৌলিক মানবাধিকারগুলো আমাদের লঙ্ঘিত হতে 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 সহনীয় পর্যায়ে যেতে 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 আমরা ভুলেই গেছি যে আসলে এটা যে অন্যায়। আজকে যখন এটা উঠিয়ে দেওয়া হলো, যখন বারটা উঠিয়ে দেওয়া হলো, তখন আমরা ভাবলাম কত বড় একটা বোঝা আমার গায়ের থেকে সরে গেল, আমার টিভির থেকে সরে গেল, মুক্ত চিন্তার থেকে সরে গেল, তখন ফিল করি। ইভেন আমি আজকে আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই, যারা এই কত বছর যাবৎ যারা এই বিটিভির দায়িত্বে থেকে এই অন্যায়, এই অবিচার, এই জুলুম, এই নির্যাতন অন্যান্য টিভির উপর চালিয়েছেন, তারা এখনও কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণও দাবি করতে পারেন, এবং তাদের পার্সোনাল ক্ষতিপূরণ, কারণ সবগুলো লুণ্ঠিত, সবগুলো ডাকাত। বিটিভিতে যারা যারা দায়িত্বপ্রাপ্ত ছিল নাম্বার 1, আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকের কিন্তু সম্পদের পরিমাণ, প্রত্যেকের দুর্নীতির পরিমাণ, প্রত্যেকের জঘন্য জঘন্য কর্মকাণ্ডের পরিমাণ এখনও সুযোগ আছে। আমি সেদিকে যাচ্ছি না, আমি প্রথমে বলছি যে একটি আদেশ, রাষ্ট্রীয় আদেশ দ্বারা সংবিধানের চরম লঙ্ঘন হয়েছে, এবং চরম লঙ্ঘনে যারা যারা জড়িত, তারা আপনি যদি তাদেরকে আইনের আওতায় না আনেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আরেকজন সাহস পাবে এই ধরনের কর্মকাণ্ড করতে। আর যেটি ভাই বলেছেন যে নাহিদ যে কাজটি করেছে, ইটস ওয়ান্ডারফুল ইয়াংস্টার, এই অভ্যুত্থানের নায়কদের একজন। অভ্যুত্থানে তো নায়ক অনেক, কিন্তু আমরা একজন দুজনকে আইডেন্টিফাই করলে ভুল হবে, কারণ মূল নায়করা শুয়ে আছে, বুলেট বিদ্ধ হয়ে কবরে শুয়ে আছে। তাদের প্রতি কিন্তু একটা ভালোবাসা স্বরূপও এটা হইতে পারে যে তোমরা আত্মত্যাগ করেছো, দেখো আমি আমার এখান থেকে একটা
সরিয়ে দিয়েছি, একটা পাথরকে সরিয়ে দিয়েছি, একটা বাজে একটা নির্দেশনাকে সরিয়ে দিয়েছি। তো সুতরাং ও একটু প্রশংসার দাবিয়ে রাখে। আর ভালো কাজে যদি আমরা প্রশংসা না করি তাহলে ভালো কাজ কেউ করবে না। ওই গুণীর সমাধান না হলে গুণী কখনো জন্মায় না, যেটি আমরা আমরা এই গত অনেক বছর যাবৎ দেখে এসেছি। সব ভদ্রলোকদেরকে অপমান করা, ইভেন এই টিভিকে ব্যবহার করা হয়েছে, ইভেন আমি দেখেছি আকবর আলী খানদের মতো লোকজনকেও অনেক সময় এনে অনেক আপনাদের নাম করা অনেক টিভি চ্যানেল অপমান করেছে, বাধ্য করেছে আরেকজনকে অপমানিত করতে। সুতরাং আমার কথা হচ্ছে এটা তো কোনো টেলিভিশন করতো, যারা টক শোতে ডেকে তাদের ইচ্ছামতো এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের মুখ থেকে আমি আকবর আলী কথা বের খানকে, করে নিয়ে আসতে আমি চাইতো। অনেস্টলি বলি, আকবর আলী খানকে এক টক শোতে আমি দেখেছি, উনি বলেছে, উনি মহিলা একজন উপস্থাপিকা, নাম বলে ওনাকে খাটো করবো না, নাম বলা আমি আইনজীবী হিসেবে ঠিকও না, যে আপনি কি আমাকে ডক্টর ইউনূসের ব্যাপারে কথা বলতে আনি কি ওনার কি ডিফেম করার জন্য এনেছেন? এরকমও হয়েছে, আমি দেখেছি একটা টিভি চ্যানেলে, আমি নাম একাত্তর টিভি মিথিলা, এক্স্যাক্টলি। মিথিলা ফারজানা। আরেকজন ছিল ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিয়া রহমান। যাই হোক, এখন কথা হয়েছে কি আমরা এটার উত্তরণ ঘটাতে হবে, আমরা ওখানে বসে থাকলে চলবে না, আমরা শিক্ষা নিয়ে উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ ঘটানোর জন্য যে একটা সময় এসছে, আর যেহেতু বিটিভি এখন নতুন আঙ্গিকে সাজাচ্ছে, যেহেতু বিটিভি এই আদেশ দ্বারা একটা স্বাধীনতা দিয়েছে আপনাদেরকে, অন্যান্য যে চ্যানেলগুলোর স্বাধীনতা দিয়েছে, এখনও সময় আছে। আমরা 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 সময়ের সদ্ব্যবহার করি না। আমরা একটু এই প্রজন্মকে, যেই প্রজন্ম আপনাকে এই জিনিস এনে দিয়েছে যে আমি এখন বুক ফুলিয়ে কথা বলতে পারি, আমার এখন কবিতার জন্য আমি এখন শব্দ আর তেমনভাবে পরিবর্তন করতে হয় না, সেন্সর করতে হয় না, সেলফ সেন্সর হয় না, এই সময়টুকু আমরা কাজে লাগাই। এটি কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় জিনিস হবে। এই যে বিধিনিষেধ উঠিয়ে দিয়েছে, এই উঠিয়ে দেওয়ার যে আমি ফিডব্যাক দিব, সেই ফিডব্যাকের সময় আমাদের এখনই সময়। উঠিয়ে দেওয়া তো উঠিয়ে দেওয়া না, উঠিয়ে দেওয়ার কারণে আপনি কি করতেছেন? আপনি যেই সময়টা উঠিয়ে দিয়েছি 20 মিনিট, সেই 20 মিনিট একটু ভালো একটা আয়োজন করেন না। প্রত্যেক 39 জনে যদি 39টা স্লট আয়োজন করে, ধরেন একজন গবেষক এনে বলবেন যে আপনি গবেষণার প্রেক্ষাপটে আপনি কিছু বলেন, এডুকেশনের একজনকে আনি এই 20 মিনিট এডুকেশনের নিয়ে আপনার ভাবনাটা বলেন। আছে না আমাদের বাংলাদেশে এখনও তো আছে। আমি জাস্ট বলতেছি এটা তো আপনাদের ব্যাপার, আমার তো জাস্ট যেটা সহজই বাংলায় সহজীকরণে বলতে চাই, 39 জন আজকে থেকে নেন না যে বিটিভির 20 মিনিট আমরা এই কাজে উৎসর্গ করব। আমরা যেহেতু আগেও 20 মিনিট প্রফিট পাই নাই, এখনও প্রফিট নেব না, এই 20 মিনিট জনতার 20 মিনিট। সব টিভি চ্যানেল বলেন না। এবং যারা এই এখন ইন্টারিম গভর্নমেন্টে আছেন, আমরা তো অনেক সমালোচনা করি কী করবে কী করবে না, এক্সপার্ট এনে বলেন না যে ভাই আপনি এই সংস্কারের এই কাজটা দিয়ে শুরু করেন, ট্রাফিকের এই কাজটা দিয়ে শুরু করেন, আইনের এই কাজটা দিয়ে শুরু করেন। আমি বলতেছি এটা আপনি ব্যবসায়িক আর না লাগিয়ে এটা চ্যারিটিতে লাগান নাই 20 মিনিট। সাংবাদিক রেজওয়ানুল হক, আপনি বলছিলেন যে বিটিভি সংবাদ যদি কখনো প্রচার না হতো হয়তো, বা এই ধরনের তাদের নির্দেশনা যে কোনো কাজ না করা হতো, হয়তো ফোন চলে আসতো যে কেন এটা করা হলো না, এক ধরনের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হতো। আমরা দেখেছি যে গত 15 বছরই সরকারি বিভিন্ন ধরনের, এটা কমার্শিয়াল বলবো না, উন্নয়নের ফ্রিজটি প্রচারের জন্য নানান ধরনের সিডি পাঠিয়ে দেওয়া হতো, ক্যাসেট পাঠিয়ে দেওয়া হতো, এগুলো তো প্রচারে বাধ্য করা হতো নাকি? হ্যাঁ, তা তো বটেই। ব্যাপারটা এরকম হয়ে গেছিলো যে বাধ্য করতে হইতো না, এমন একটা প্রক্রিয়ার মধ্যে বা প্রসেসের মধ্যে বা সিস্টেমের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম যে কিছু পাঠিয়ে দিলেই আমরা ধরে নিতাম যে এটা প্রচার করতে হবে, পাঠালেই হইতো। এই জন্য ফোন করে ওটাই নির্দেশ। তো এরকম তো আমাদের বহু দিন গিয়েছে, এরকম এইগুলি প্রচার করতে হইতো। ইভেন বিটিভিরও অনেক ধরনের পিভিসি অথবা তাদের কোনো ধরনের তথ্যচিত্র সেগুলো প্রচার করতে হতো, বিটিভির করতে হইতো। আগে মন্ত্রণালয়ের উন্নয়নের ফ্রিজটি, উন্নয়ন কর্মকাণ্ড, অনেক রাজনৈতিক ফিলার, অনেক রাজনৈতিক তথ্যচিত্র বিটিভির বাইরেও অনেকে তৈরি করে আমাদেরকে পাঠাতেন, সেটা আমাদের দেখাতে হয়েছে। তো আমার মনে হয় যে এখন আমি আবারও জোর দিয়ে বলি যে এই সরকারের এত চ্যালেঞ্জ, তার মধ্যেও তারা যে এই বিষয়টাকে নজরে দিয়ে এনেছেন এবং এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিয়েছেন, মুক্ত গণমাধ্যম পক্ষে এইরকম একটা সিদ্ধান্ত, তার মানে এর মধ্যে দিয়ে সরকারের সদিচ্ছা কিছুটা হলেও সরকারের সদিচ্ছা প্রকাশ পেয়েছে। আমার মনে হয় যে আমরা এই যে আগের শাসন আমলে, এই 15 বছর বলেন বা তারও আগের আমলে বলেন, আমাদের তো সবসময় একটা চাপের মধ্যে কম বেশি থাকতে হয়েছে। গত 15 বছরে বেশি হয়েছে। এখন যে একটা সুযোগ তৈরি হলো এবং তার যে একটা এক্সাম্পল তারা অলরেডি তৈরি করেছেন, আমরা এখন আরও বেশি আশাবাদী যে না, আমরা ভবিষ্যতে এই সরকার, এই অন্তর্বর্তী সরকারই শুধু নয়, অন্তর্বর্তী সরকার তো অনেক ক্ষেত্রে সংস্কারের কাজে হাত দিয়েছেন,
সেখানে একটা মিডিয়া কমিশনও করা উচিত ছিল বলে আমার কাছে মনে হয়। অবশ্য শুনেছি যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে অথবা উপদেষ্টারা বক্তব্যে বলেছেন মিডিয়া কমিশনও হবে হয়তো। মিডিয়া কীভাবে চলছিল, মিডিয়ার লাইসেন্স কীভাবে দেওয়া হয়, মিডিয়া ম্যানেজমেন্ট কীভাবে হয়, এই যে ধরেন 39টা বা 40টা চ্যানেল যাই বলেন, আমি যেহেতু এই মিডিয়াতে অনেকদিন ধরে কাজ করি, আমি জানি যে আপনি হার্ডলি সব মিলে 10টি টেলিভিশনের বেশি আপনি পাবেন না যারা তাদের এমপ্লয়ীদেরকে নিয়মিত বেতন ভাতা দেন। ও অনলি 10? মানে 1/4। ও অ্যালার্মিং। বাকিরা 2 মাস 3 মাস 4 মাস বাকি। বাকিরা বেতন মানে অন্যান্য সুযোগ সুবিধা তো বাদই দেন, বোনাস, প্রমোশন, ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, এগুলো বাদ, মানে বেসিক যেটা আপনার বেতনটা দেওয়া। এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে শুধুমাত্র আমাদেরকে যদি বেতনটা সবাইকে ঠিক মতো দেওয়া হতো তাহলেই আমরা আলহামদুলিল্লাহ বলতাম। এরকম এই 10টার বাইরে বাকি যে 30টা তারা শুধু এই তাদের চ্যানেলগুলোকে বা এই মিডিয়াকে তারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে অন্যান্য স্বার্থ হাসিল করেন তারা। তো এই যে অ্যানামোলিসগুলি তৈরি হয়েছে, এবং দেখেন মানে মালিকদের সাথে, মানে ওই ধরনের মালিক যারা তাদের নিজেদের স্বার্থে চ্যানেলগুলিকে ব্যবহার করে আসছিলেন, অনেকে প্রফিট করেছেন, তারপরও বেতন এমপ্লয়ীদের বেতন ঠিকমতো দেওয়া হয় নাই। তো এখন এই একটা কিছু এমন একটা অথরিটির কথা আমি একটা সংগঠন করি, আপনারা তো জানেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, টিভি সাংবাদিকদের সংগঠন। আমরা বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী বা এমপি যারা আছেন বা যারা একটু মিডিয়া ফ্রেন্ডলি তাদেরকে বহুবার বলার চেষ্টা করেছি একটা অথরিটি তৈরি করে দেন যারা দেখবে যে মিডিয়া কীভাবে চলছে। আপনি জানেন নিশ্চয়ই যে জাতীয় সম্প্রচার নীতিমালা এবং পরবর্তীকালে জাতীয় সম্প্রচার আইনের একটা খসড়া হয়েছিল, সংসদে এটা জমাও দেওয়া হয়েছিল। সেখানে একটা সম্প্রচার কমিশনের একটা প্রস্তাব ছিল। এই সম্প্রচার কমিশন দেখবে মিডিয়া ঠিকমতো চলছে কি চলছে না। এরকম একটা অথরিটি যদি থাকে তাহলে আমরা যদি আমাদের কোনো বক্তব্য থাকে বা অভিযোগ থাকে আমরা সেখানে গিয়ে প্লেস করতে পারি। এরকম কিছু একটা আমরা চেয়ে আসছি অনেকদিন থেকে, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয় নাই। মোদ্দা কথা আমি যেটা বলতে চাই যে যেহেতু সুযোগ আসছে সামনে, আমাদের অতীতের সকল কি বলে অনিয়ম, তারপরে বঞ্চনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, তো মিডিয়ার মধ্যে অনেক বৈষম্য আছে, তো সেগুলো দূর করার যেহেতু সুযোগ একটা সামনে তৈরি হয়েছে, আমি চাইবো একজন মিডিয়া কর্মী হিসেবে, সম্প্রচার মিডিয়া কর্মী হিসেবে, যে এরকম একটা অথরিটি বা কোনো একটা কিছু করা হোক যেখানে আমরা আমাদের অভাব অভিযোগের কথা বলতে পারবো এবং তার একটা রেমেডি পাবো। বেশ, ওমর ফারুক, গত সরকারের সময় বারবার বলা হতো বা সাবেক প্রধানমন্ত্রী বলতেন যে তার সময়ে গণমাধ্যমের অবাধ লাইসেন্স দেওয়া হয়েছে, প্রসারিত হয়েছে গণমাধ্যম। মানে আমরা যদি টেলিভিশনের কথাই বলি যে 6-7টা থেকে সেটি 40টাতে পরিণত হয়েছে। তো সংখ্যা আমরা এখানে কাউন্ট করব, নাকি আমরা সাংবাদিক রেজওয়ানুল হকের কথাই যদি একটু রেফারেন্স হিসেবে নিয়ে আসি যে বিটিভির সংবাদ প্রচার করা হচ্ছে না কেন, বা তাদের কোনো পাঠানো কোনো উন্নয়নের ফ্রিস্তি প্রচার করা হচ্ছে না কেন, তার জন্য ফোন চলে আসতো। তো আমরা কোনটাকে কিভাবে কাউন্ট করব? মানে এর মধ্য দিয়ে কি আমরা ধরে নেব যে কিভাবে গণমাধ্যমের উপর ছুরি চালানো হতো বা কিভাবে নির্দেশগুলো দেওয়া হতো, অথবা তাদের কি বলা যায়, তারা যা চাপিয়ে দিত সেটা মানতে বাধ্য করা হতো? এই বিষয়গুলোকে আমরা, মানে এইগুলোর মধ্যে কোনটাকে আমরা প্রাধান্য দেব? না, এটি যেভাবে আপনি বলছেন, রেজন ভাই যে উনি বলল যে চাপিয়ে দেওয়াও লাগতো না, আদেশও দেওয়া লাগতো না, এটা আমরা ধরেই নিতাম। আমরা লয়ের ভাষা বলি ডিম টু বি, যে ধরে নেওয়া হতো এটাই চালাতে হবে। শুধু সংবাদ তো চালানো হয়নি, আমি দেখেছি যে পুলিশের অনুষ্ঠান রাত্রে, ওদের পুলিশ ডেতে নাচ গান হচ্ছে, ওই নাচ গানও কিন্তু একযোগে প্রচারিত হয়েছে। বিটিভির নির্দেশ না, ওখান থেকে নির্দেশ আসলে করা হইতো। অর্থাৎ দুর্বৃত্তায়নের একটা পদ্ধতি এমনভাবে চালু হয়েছে, এবং দুর্বৃত্তায়নের জন্য যে যে আয়োজনগুলো করা দরকার, হিউম্যান রিসোর্সের যে আয়োজনগুলো করা দরকার, সেই আয়োজনগুলো হয়েছে। আমাদের সবচেয়ে খারাপ লাগে, আমার বাচ্চাদেরকে আমরা বলি না এই মোবাইল স্ক্রিন থেকে সরানো যায় না, এটি তো ওই কারণেই। ওই বাচ্চাদের জন্য যেই সংবাদ, যেই উপকরণগুলো মিডিয়া প্রচার করার দরকার ছিল, যেমন আমি বলি সিবিবিসি, আমার মেয়ে দেখতো লন্ডনে,
বলতো বাবা আমি সিবিবিসি দেখবো, তারপর আরো আরো অনেকগুলো বিখ্যাত বিখ্যাত কার্টুন। একুশ টেলিভিশনে একটি অনুষ্ঠান খুব জনপ্রিয়তা পেয়েছিল, মুক্ত খবর, বাচ্চাদের জন্য। আপনি এই বাচ্চাদের জন্য আপনি কিছুই করলেন না, কিছুই দিলেন না। এই বাচ্চা এই কম্পিউটার থেকে, এই যন্ত্রে থেকে আমরা গার্ডিয়ানরা অতিষ্ঠ ডিউ টু দ্যাট। আপনি এখন আপনি ভালো একটা ডিবেট হতো না, আপনাকে কে কথা বলবে কে কথা বলবে না আপনি নির্ধারণ করে দেওয়া হইতো পিএম অফিস থেকে বা পিএম এর চারাসামুন্ডার অফিস থেকে। DGFI ডোন্ট থেকে কল আসতো। হিম, ডোন্ট কল হিম, ডু ইট অর নট টু ডু ইট। যিনি একটু ভালো কথা বলবেন, আপনি নুরুল কবিরের মতো লোক সৃষ্টি হয়। নুরুল কবিরকে তা অনেকে ডাকতেও সাহস পেত না। আপনি মতিউর রহমান সাহেব এত ঝড়ঝঞ্ঝার ভিতরে তো আলো জ্বালানোর চেষ্টা করছে, ডাকতো। আমাদের আরও আরও সংবাদপত্র আমরা জানি ডাকতো না। ইভেন আমরা যখন কথা বলতাম, এখন আমার সুপ্রিম কোর্টে মাঝে মাঝে কথা বলি, অনেক আপনাদেরই অনেক লোক আমারে পছন্দ করে, কিন্তু আমার অনেক রেকর্ডেড জিনিস আছে যেটা প্রচার করেনি, কারণ বলছে যে সরি ভাই প্রচার হবে না। এখন মুদ্রা কথা হলো কি, আমি বলতেছি যে আমরা ওখানে কি হচ্ছে কি না হচ্ছে আমরা তো দেখেছি, আমরা এখন শিক্ষা নেওয়ার সময়, এখনও কিন্তু সময় আছে। আমার মুদ্রা কথা এখনও সময় আছে কি, এই যে এই জেনারেশনটা আমাদেরকে যেটি উপহার দিয়েছে সেই উপহারটাকে আমরা উপহার হিসেবে নিয়ে আমরা যারা এখনও তো ভালো লোকটা আছে, অনেকে আন্ডার কম্পালশনে বাধ্য হয়েছে তার ভালো কথাগুলো প্রচার করতে না, তাদেরকে আপনারা খুঁজে বের করতে হবে। আপনারা যে সংবাদটি প্রচার করবেন এবং এটি যাতে জনকল্যাণে প্রচার হয়। যেমন আপনি মব জাস্টিসের কথা আসছে, এই যে আজকে 2জন লোক মেরে ফেলা হলো, ভাই মৃত্যু জঘন্য, পিটিয়ে মেরে ফেলবেন। ঘুমাইতে পারতাম না, এই যে জুলাই মাসের হত্যাকাণ্ডে কি ঘুমানো যায়? এখনো কি ঘুমাইতে পারেন? যে পুলিশের ছেলেরে 2বার করে গুলি করে মারতেছে, পুলিশ যে বলতেছে আমার সন্তানকে মারতে কয়টা গুলি লাগবে। যদি সেই জিনিসটার যদি পুনরাবৃত্তি হয়, সেই হত্যার যদি 1/100 যদি পুনরাবৃত্তি হয়, বড় কষ্ট, বড় খারাপ লাগে। তো এই জিনিসগুলো আপনারা সবাই মিলেই তো এটা প্রতিরোধ করতে হবে। শুধু ওই যে ছাত্রের কথা বললে হবে না। আপনি একটা জনমত তৈরির জন্য মিডিয়ার যে ভূমিকা, আমরা এখন আল জাজিরা দেখি, ডকুমেন্টারি দেখি, অল দ্য প্রাইম মিনিস্টার্স এই নিউজগুলো দেখি, কিন্তু আমার বাংলাদেশে তো এই নিউজগুলো করার মতো যথেষ্ট লোক আছে, স্টিল আছে। আই ডু বিলিভ ইট। কারণ আমি 15 বছর আগেরও সাংবাদিকতা দেখছি। 21শে আগস্টের পরে সাংবাদিকতা হয়নি, লাইভ হয় নাই, বড় বড় ঘটনাগুলোর পরে ভাই সাংবাদিকতা হয়েছে তো এই দেশে, কিন্তু সেই সাংবাদিকতা কোথায় চলে গেল? আমার কথা হলো এখনও তো সেই সাংবাদিকতাগুলো আছে। এই 15 বছরের সাংবাদিকতা নাই করেও কিন্তু সাংবাদিকতা হয়েছে। কেন এই যে কেলেঙ্কারির কথা হয় নাই? এই যে প্রথম আলোর রোকসানার যে ডকুমেন্টারিগুলো করছে সেই সময়ে, এই যে আপনার করোনাকালীন সময়ে, সাংবাদিক তো আছে, এখনও আছে। আমার কথা হয়েছে ওদেরকে যে স্পেস এখন তারা পাচ্ছেন, এটি কি কাজে লাগাচ্ছেন কিনা তারা, বা যেই মালিক পক্ষ আছেন বা যারা সিইও আছেন তারা কি তাদেরকে অ্যাকোমোডেট করছেন কিনা, সেটি হচ্ছে বড় প্রশ্ন। নাহিদ যে আজকে যে আনভেইল করে দিলেন, সুতরাং সেটির যদি আপনি বুঝে থাকেন, এই আনভেইলের যদি আমি মর্যাদা বুঝে থাকি, তাহলে এটাকে আমরা কাজে লাগানোর এখনই মোক্ষম সময়। আমি আগের কথায় ফিরে যাই। আপনি বাচ্চাদের জন্য প্লিজ প্রোগ্রাম করেন, তারপরে আপনি যুবকদের জন্য প্রোগ্রাম করেন, বেকারদের জন্য প্রোগ্রাম করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জন্য প্রোগ্রাম করেন, ওদেরকে নিয়ে প্রোগ্রাম করেন। কারণ আমি বাচ্চা যখন আসি আপনার টিভিতে বলবে আমি এই জিনিস পছন্দ করি, বাবার এই জিনিস আমি পছন্দ করি না। সুতরাং তার অবস্থানে থেকেই আপনাকে কর্মসূচি নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছেলে যখন আসবে বলবে যে আমি এই জিনিস চাই, বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা ক্যারিকুলাম, তার চাহিদা। আমার কথা হচ্ছে যে অবস্থানে আসি না কেন, এইভাবে করে যদি মিডিয়া যদি এখন সেগুলো নিয়ে কম বেশি হয়, যেমন টকশোতে বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা হয়। তবে আপনি যেটা বলছেন, অবশ্যই আপনার সঙ্গে আমি একমত পোষণ করি যে প্রো পিপুল কাজ করা অনেক জায়গায় আছে যেগুলো অনেক ঘাটতি রয়েছে। অবশ্যই আপনার সঙ্গে আমি একমত পোষণ করি। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতি পরে। দর্শক ফিরছি খুব শিগগিরই। আবার আমন্ত্রণ 21 রাতে সাংবাদিক রেজওয়ান হক। আপনার কাছে যদি একটু সহজ করে জানি বা দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ট্রান্সপারেন্টলি আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনার মাধ্যমে, এই যে বিটিভির সংবাদ প্রচারে একটা বাধ্যবাধকতা ছিল, তার জন্য চাং থেকে 20 মিনিট 25 মিনিট হারিয়ে যেত, কিংবা জোর করে যে পিভিসিগুলো সরকারের উন্নয়নমূলক ফেরিস্তি বা বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন বিনা পয়সায় প্রচার করার একটা বাধ্যবাধকতা ছিল। কি পরিমাণ আর্থিক ক্ষতি হতো টেলিভিশন চ্যানেলগুলোকে এগুলোতে, মানে মোটামুটি একটা ধারণা? না, ওইটা তো ঠিক মেজার
করা যায় নাই, ধরেন আর এক এক চ্যানেলের রেটও তো এক এক রকম না, সেই হিসাবে তবে হাফ অ্যান আওয়ার যদি দিতে হয় তো এখান থেকে আপনি কি বলবো একটা বড় অঙ্কের রেভিনিউ থেকে আমরা বঞ্চিত হতাম। হ্যাঁ, এবং আমি ওই জন্য জিজ্ঞেস করছি, যেহেতু আপনি বললেন যে আপনি যদি ওইখানে যদি অন্য কোনো কিছু আমরা ধরেন কমার্শিয়ালি যদি চালাতে চাই বা একটা চাঙ্কের ওই চাঙ্কটা যদি আমি স্পট বিজ্ঞাপন ছাড়াও অনেক সময় স্পন্সর্ড অনেক প্রোগ্রাম করা যায়, আমার তো মনে হয় যে যদি মিনিমাম ধরি আমি প্রতিদিন 50,000 টাকা, হ্যাঁ 50,000 বা এরকম আরো বেশি, যার যেমন রেট। আমি একটু জানতে চাচ্ছি ওই জায়গা থেকে আপনি বলছেন যে দেশের যে 40টা টেলিভিশন চ্যানেল আছে, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, তার মোটামুটি 1/4 হয়তো সংবাদকর্মীদের বা গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা পরিশোধ করতে পারছে, এবং যারা সততার সঙ্গে একটু কিছু করতে চাচ্ছে কমিটেড অবস্থা রয়েছে। আর বাকি 30 মানে এটা আমি 75% বাদ দিলাম, 25%-এর কথা বলছি। এবং যারা বেতন ভাতা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে তো আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হতো, যেহেতু তারা সততার সঙ্গে কাজ করতে যাচ্ছে এবং এই জায়গা থেকে যে মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের জন্য বিষয়টা আরও বেশি ভয়ঙ্কর ছিল। এই জায়গা থেকে এসে আমি যদি প্রশ্ন করি যে আপনাকে, যে মিডিয়াগুলো কিভাবে চলবে আগামী দিনগুলোতে, আবারও নতুন করে কোনো খড়গ নেমে আসে কিনা আমরা জানি না। আমরা যেটুকু সিমটম পাচ্ছি তাতে করে হয়তো ভালো কিছু হবে। এর বিপরীত যদি কিছু ঘটে সেক্ষেত্রে গণমাধ্যমগুলোকে আদর্শের জায়গা থেকে এবং একই সঙ্গে অর্থনৈতিকভাবে, যেহেতু বিটিভি সংবাদ কেউ দেখতো না, ছাত্র আন্দোলনের সময় যখন মানুষ মরছে তখন বাতাবি লেবুর সংবাদ প্রচার করা হয়, হ্যাঁ, তো ওই বাতাবি লেবুর সংক্রান্ত সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে দিলে তো আর টেলিভিশন কেউ দেখবে না, রেভিনিউ থেকে বঞ্চিত হবে। সেই জায়গা থেকে আর্থিক এবং আদর্শগত যে ক্ষতির জায়গাটি, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? আমাদের বড় একটা ক্ষতি হয়েছে আদর্শগত, যদি আপনি বলেন আদর্শ মানে এই সেন্সে যে বিশ্বাসযোগ্যতা, এটা একটা বড় ঘাটতি হয়েছে। এবং এটিতেও এর আগে রাজনৈতিক চাপ বলেন বা পছন্দ অপছন্দ বলেন, বা ধরেন এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, এই সময়টা এখানেও মিডিয়ার পারফরমেন্স, স্পেশালি টেলিভিশনের পারফরমেন্সের ব্যাপারে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা অনেকেই খুবই অখুশি ছিলেন এবং ক্ষিপ্ত ছিলেন। খুব স্বাভাবিক, তাদের কোনো কর্মসূচির কোনো সংবাদও প্রচার হতো না। না, সব হয়নি তা না, কিছু কিছু জিনিস শেষ দিকে তো একেবারেই হয়নি। কোনো প্রোগ্রাম, যেমন ধরেন যে মাঝখানে একবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা একটা প্রেস কনফারেন্স করেছিল রিপোর্টার্স ইউনিটিতে, ওই নিউজটা একেবারেই আমাদেরকে দেখাতে দেওয়া হয় নাই, নিষেধ ছিল। তো এটা ছাড়াও আমরা যেরকম একটা চাপের মুখে ছিলাম বা যেরকম একটা নির্দেশনার মধ্যে ছিলাম বা যেরকম যে একটা দীর্ঘদিনের অভ্যাসের মধ্যে ছিলাম, সেটি কখনো কখনো মানে কি বলে আউটসাইড থেকে, কখনো কখনো ইন্টারনাল এক্সটার্নাল বোথ সাইডের একটা কি বলে একটা প্রেশার ছিল বা ইনস্ট্রাকশন ছিল। ওইরকমভাবে অভ্যস্ত হয়ে গেছিলাম আমরা অনেকে, যে কারণে অনেক সময় ধরেন আমাকে কেউ কিছু বলছে না, তারপর আমি একটা সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে আমি কাজ করতাম। সব মিলিয়ে মিডিয়া তার দায়িত্ব প্রপারলি পালন করতে পারেনি ওই সময়টায়, সেটি এই বিশ্বাসযোগ্যতার বড় একটা ঘাটতি আমাদের তৈরি হয়েছে। এবং সেটার ফলে আমরা যারা ধরেন বাইরে যেতে হতো না, আমরা অফিসে থাকতাম, যারা আমাদের যে সমস্ত কলিগরা মাঠে যেতে হতো, রিপোর্টার ক্যামেরা পার্সনদের, তারা অনেক ধরনের বিরূপ অবস্থার মুখোমুখি হতে হয়েছে। তারা ফিজিক্যালি তাদেরকে অ্যাসল্ট করা হয়েছে, চ্যানেলগুলোর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছু গাড়ি পুড়িয়েও দিয়েছে মানুষ। এই যে বিশ্বাসযোগ্যতার যে ঘাটতি তৈরি হয়েছে বা আমাদের একটা ইমেজের একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এইটি পূরণ করার জন্যে এখন যে পরিবেশটা দরকার, পরিবেশ একটা ফ্যাক্টর, এবং এই পরিবেশ, বিরুদ্ধ পরিবেশে সাংবাদিকতা করে খুব বেশি দূর আগানো যায় না আসলে। আপনি যদি একটা পরিবেশ দেন, তারপরে যদি আমি কিছু না করতে পারি, সেক্ষেত্রে আপনি আমাকে ব্লেম দিতে পারেন। তো আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং এখনও কিন্তু ওই যে একটা ভয়ের একটা ব্যাপার, ভয়ের সংস্কৃতি, বা সরকারের বিরুদ্ধে কিছু বললে কিছু হবে কিনা, হয় কিনা, কারণ আমরা তো একটা ভীতি এখনো মানে অজান্তে রয়ে গেছে। মানে এইটা করা যাবে কিনা, ঠিক করবো কি করবো না,
এরকম একটা কি বলে দোদুল্যমানতা, বিশ্বাসের জায়গার অভাব, কনফিডেন্সের অভাব, এই জিনিসটা কিন্তু এখনও কাজ করছে আমাদের মধ্যে। এইটি যেহেতু ছাত্র সমাজ, যারা সমন্বয়ক, যারা সরকারে আছেন, তাদের মধ্যে একজন, এটা আমাদের জন্য খুবই আশার খবর যে তাদের একজন আমাদের লাইন মিনিস্ট্রিতে আছেন, তথ্য মন্ত্রণালয়, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। তারা যেহেতু বলছেন যে এখন মুক্ত সাংবাদিকতার অবাধ সুযোগ তৈরি হবে, সেক্ষেত্রে আশাবাদী হতে চাই এবং দেখতে চাই যে আসলে তারা এমন কিছু একটা আগেকার যে সিস্টেম ছিল, যে নিয়ন্ত্রণ ছিল, সেটার থেকে বেরিয়ে এসে এমন কিছু সিদ্ধান্ত আমাদেরকে দেবেন, এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবেন যেখানে আমরা নির্ভয়ে সাংবাদিকতা করতে পারবো। যেমন একটা এই বিটিভির ক্ষেত্রে যে একটা সিদ্ধান্ত দিয়েছে ইতিবাচক, এরকম কিছু কিছু পদক্ষেপ যদি তারা নেন, এবং আমি আশা করব, আমি চাইবো যে তারা স্টেক হোল্ডার, তো মূলত আমরা যারা আছি মিডিয়াতে যারা কাজ করছি, আপনি প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, তাদের সঙ্গে যদি একটা কিছু মত বিনিময়ের যদি কোনো সুযোগ তৈরি করা হয়, যেমন ধরেন পত্রিকার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটা বৈঠক করেছেন। টেলিভিশনগুলিও তো এখন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, মানুষ পত্রিকায় খবর পায় পরের দিন, টিভিতে তো এখনকার খবর এখনই পাচ্ছে। তাদের সঙ্গেও একটা মত বিনিময় আমি মনে করি যে হওয়া উচিত। আমরা কেন পারি না, আমাদের সমস্যাটা কি, আমাদের বাধা কোথায়, এই কথাগুলো যদি সরকার আমাদের কাছ থেকে শোনেন, তাহলে হয়তো তারা এই বাধাগুলো দূর করার ক্ষেত্রে উদ্যোগী হতে পারে। আমি যদি এই জায়গায় একটা প্রশ্ন করি যে টেলিভিশনগুলোর প্রতি মানুষের আস্থা পত্রিকার তুলনায় আরো বেশি হারিয়ে গেছে, আমি কি ঠিক না? না, ঠিকই বলেছেন। আচ্ছা, পত্রিকাগুলো গণ অভ্যুত্থান কিংবা আন্দোলনের সময় যতটুকু পেরেছে আমরা দেখেছি যে 10% হোক 20% হোক তারা মোটামুটি দেওয়ার চেষ্টা করেছে। রিয়েল নিউজগুলো 10% বা 20% যেটাই হোক না কেন, কিন্তু টেলিভিশনগুলোতে দেখা যাচ্ছে 5%ও আসেনি, 2%ও আসেনি, যদি আমরা ওইভাবে রেশিওটা করি। এই জায়গা থেকে আমি যদি টিআরপি হিসাবে ধরি, টেলিভিশনগুলোর বিজ্ঞাপন তো নির্ধারণ হয় টিআরপির মাধ্যমে, যদিও টিআরপি নিয়ে অনেক ধরনের অভিযোগ রয়েছে, তারপরেও টিআরপিটাকে প্রতিষ্ঠানগুলো, যারা বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো, ওরাই কাউন্ট করে। তো মানুষের কথা, গণমানুষের কথা যদি না বলা হয়, তাহলে মানুষ সেই টেলিভিশন দেখবে কেন? সেই জায়গা থেকে তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিশ্চয়ই। এবং ওই প্রশ্নটা আমি আবারও করতে চাই, যারা সত্যি সত্যি বেতন ভাতা সততার সঙ্গে দিতে চান, এই ধরনের টেলিভিশনগুলোর তো একই সঙ্গে দুই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে বাণিজ্যিকভাবে, আর একটা হচ্ছে তারা তো বাধ্য হয়ে অনেক সময় সত্য কথা বলতে পারছে না। তারা আসলে কতটুকু আশ্বস্ত হবে আগামী দিনগুলোতে বর্তমান সরকার যে উদ্যোগটা নিল সেই জায়গা থেকে? আমার মনে হয়, দেখেন, আমি আগেও বলেছি যে আমাদের সমস্যার মুখোমুখি আমরা দুই দিক থেকে হতাম। একটা বাইরের থেকে হতাম, এটা ধরেন সরকারের প্রেশার বা রাজনৈতিক প্রেশার, অথবা সরকারের বিভিন্ন এজেন্সির প্রেশার। পাশাপাশি ইন্টারনাল আমাদের ভেতর থেকেও, এটার মালিক পক্ষ হতে পারে, ইভেন আমাদের অনেক সাংবাদিকদের পক্ষ থেকেও হতে পারে, দুই দিক থেকে আসে। আমি আশাবাদী এই কারণে যে পরিবর্তনটা হয়েছে সেটাতে একটা অভাবনীয় ঘটনা ঘটেছে, এবং এটা ভাবা যায় না যে এরকম একটা কিছু হতে পারে। তো এই যে একটা এত বড় পরিবর্তন হলো, নিশ্চয়ই এই পরিবর্তনটা আমাদের মিডিয়ার ক্ষেত্রেও এটার একটা প্রভাব নিশ্চয়ই পড়বে। এটা এবং দুই সাইড থেকে পড়বে। এটা গভর্নমেন্ট সাইড থেকেও যেমন ওই চাপটা থাকবে না বলে, বা আজ নাই বলে আশা করছি, তেমনি মালিক পক্ষের মধ্য থেকেও, বা যারা ইন্টারনালি যারা প্রভাবশালী, শুধু মালিক পক্ষ না, আরও অনেক ধরনের প্রেশার গ্রুপ আছে, তারা সবাই বুঝবে না। আমি বলে আশা করি যে এই আগের মতো করে আর চলা যাবে না। এখন সকল ধরনের নিয়ন্ত্রণ বা চাপ, এটা একটা বেআইনি কাজ, এবং এটা এখন করলে এখন আর এটা আনকন্টেস্টেড যাবে বলে আমার কাছে মনে হয় না। কেউ যদি বলতে চায় যে না এটা করবো না বা এটা করো না, এখন কিন্তু আনচ্যালেঞ্জ যাবে না আমার কাছে মনে হয়। সো পরিবর্তনটা এখানেও হবে, সেটার জন্যে দায়িত্ব অবশ্যই ইন্টারনালি যারা আগে প্রভাব বিস্তার করতেন নানাভাবে, তাদের মধ্যে থেকেও পরিবর্তন আসতে হবে, এবং সবচেয়ে বেশি আসতে হবে আমি মনে করি যে সরকারের দিক থেকে, যে তারা যেন আমাদেরকে আশ্বস্ত করার মতো এমন একটা পরিবেশ তৈরি করে দেন যাতে আমরা নির্ভয়ে, আমরা অবশ্যই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড তো অন্য পার্ট, আমরা নির্ভয়ে যেন প্রো পিপল, যেটা আপনি বললেন, প্রো পিপল এই ধরনের অ্যাক্টিভিটিস বা এই ধরনের সাংবাদিকতা আমরা করতে পারি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারি, যেটা মানুষের কাজে লাগে, দেশের কাজে লাগে। বেশ, ওমর ফারুক, যে প্রশ্নটা আপনার কাছে ছিল যে
যতগুলো টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে কিংবা পত্রিকা, এক অর্থে গণমাধ্যমে লাইসেন্স দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে সেটিকে গণমাধ্যমে অবাধ স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা সাবেক সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, টেলিভিশন লাইসেন্স দেওয়া হয়েছে ঠিক, আবার মুখ চেনে চেনে লাইসেন্স দেওয়া হয়েছে দলীয় আদর্শে অনুগত কারা, যেমন আমরা নাম ধরে বলতে পারি একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। কিন্তু আবার দেখা যাচ্ছে তারা আবার সুযোগ বুঝে ভুল পাল্টে দিচ্ছে। আপনি একাত্তর টেলিভিশনটা মারাত্মকভাবে আপনি মিস করে যাচ্ছেন। আমি একাত্তরের কথাই তো বলেছি, একাত্তর, সময়, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তো এরা আবার সময়ের সঙ্গে সঙ্গে ভুল পাল্টে দিচ্ছে বা দিয়েছে। আসলে সমাধানটা কোথায়? আমরা কি পোশাক বদলাতেই থাকবো, পুরুষ বদলাতে থাকবো? সমাধান আছে কি জানেন, আমরা অপরাধ এবং অপরাধীদেরকে আমরা চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারছি না। আপনাকে আমি উদাহরণ দিই, সাংবাদিকের নামে যখন হত্যা মামলা হয় তখন আপনাদের এখান থেকেই বলে ও তো হত্যার সাথে জড়িত না, কিন্তু আপনি জানেন একজন লোক একজনকে হত্যা করে আর একজন সাংবাদিক পুরো জাতিকে হত্যা করে। একমত আপনার সঙ্গে আমি যদি এই কথা বলি যে আপনার অপরচুনিটি ছিল এই হত্যাটা বন্ধ করার, আপনি করেন নাই, আপনি কিন্তু অপরাধী হবেন। আপনি হয়তো সরাসরি হত্যায় অপরাধী হবেন না, কিন্তু আপনি অপরাধী হবেন। ইউ হ্যাভ দ্য অপরচুনিটি, ইউ হ্যাভ দ্য পাওয়ার, অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, স্টপ দ্যাট কিলিং, বাট আপনি সাইলেন্ট ছিলেন না, আপনি এই হত্যাকে সমর্থন করেছেন। এবং আপনাদের মিডিয়া এই হত্যাকে সমর্থন করে 1 সপ্তাহব্যাপী হত্যা হয়েছে, 1 সপ্তাহ পর পড়া গেছে আপনার বিটিভি, 1 সপ্তাহ পড়া গেছে আপনার এই মেট্রো রেল বলেন আর সড়ক ভবন বলেন, যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যে যেই ভবনগুলো পোড়া গিয়েছে ওখানে একটা গুলি ছুড়ল না, একজন লোক ওখানে আহত হলো না, কাউকে ওখানে বাধা দিতে দেখা গেল না। আপনি সেটা নিয়ে কান্নাকাটি করেছেন এবং সেটা আপনারা আপনাদের মাধ্যমে প্রচার করেছেন। এবং যাই বলে 300 কোটি টাকার ক্ষতি হয়েছে মেট্রো রেল, 138 কোটি না 28 কোটি টাকা দিয়ে ওটা ঠিক হয়েছে। অর্থাৎ আমি বলতেছি আপনারা এখন আমাদের কিন্তু এই যে এদের শাস্তির আওতায় আনার জন্য কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর একটা ভাইটাল প্রশ্ন করি, আমাদের এই কঠিন সময়েও, এই কঠিন সাংবাদিকতার সময়ও ভালো ভালো সংবাদ প্রচারিত হয়েছে, ভালো রিপোর্টিং হয়েছে। ইভেন আপনাদের এই টেলিভিশনে প্রচার করতে না পেরে সাংবাদিক তার প্রোফাইলে প্রচার করেছে, সেটা মিলিয়ন ভিউ হয়েছে। আপনারা কি এখন সময় আসে নাই আপনারা সবাই মিলে ওই লোকগুলোকে চিহ্নিত করে একটা রিসেপশন দেওয়ার? ভাই তুমি কঠিন সময়ে, ভাই তুমি এই কাজটা করলা। আপনাদের কি সময় হয় নাই? আপনি এখন তো আপনার মুক্ত, যে সাংবাদিক ইউনিয়ন যতগুলো আছে ওই ইউনিয়নগুলো এখন ভেঙে আবার দলীয় লোক দেওয়া আমি খুব অপছন্দ করি। আপনি ভেঙে ওই লোকগুলোকে দেন। আমি বলতেছি আমার ভেরি সিম্পল কথা, ওই ছেলেগুলো তো আছে যারা ভালো রিপোর্টিং করেছে, সাহস দেখিয়েছে, সেই তো নেতা হবে। নেতা কে হবে? সময়ের সাথে যে সাহসী ভূমিকা পালন করে, যে কর্মসূচি নিয়ে এগিয়ে যায়। সত্য যুগের কথা বলছেন, এই যুগে সেটা কি আর সম্ভব? না, আমি সত্য যুগের দিকে যাচ্ছি। আমি দেখেন, যখন আমরা রিট করি গুলি বন্ধের জন্য, আমরা কোর্টে বসতে পারিনি। আমরা কোর্টে দাঁড়িয়েছিলাম, সারা হোসেন, অনিকার হক, জ্যোতিময় বড়ুয়া, আমরা 4 জন লয়ার ছিলাম। মতিন মঞ্জুর পিটিশনার ছিল, লিপিয়া পাইনুনার পিটিশনার ছিল। আমরা 3 দিন হিয়ারিং করেছি, আমরা বসার জায়গা পাইনি, সব অকুপাইড ছিল। তারপরে তো আমরা সবাই বলছি দমে যাওয়ার পাত্র ছিলাম না। আমাদের অনুষ্ঠান, আমাদের বিবৃতি লাইভ প্রচার হয়েছে। আমার মুদ্রা কথা কি, আপনি তো এখন তো আর আপনি বলতে পারেন না যে আমি ভয় পাচ্ছি, আমি এই সমিতিগুলো নতুন করে কিভাবে সাজাবো। এই কথা যদি বলেন, আপনি ভয়ের ভিতর থাকেন, আপনাদের আমার দরকার নাই। আমি সরি টু সে। আমি বলতেছি যে আপনি এখন এই মুহূর্তে আপনাদের যতগুলো সাংবাদিক সমিতি আছে, সংঘ আছে, যেটা আছে, আপনারা কি কেউ কি উদ্যোগ নিয়ে বলতেছেন যে ভাই let's go for reorganize that one, let's celebrate our এই যে গ্লোরিয়াস ভিক্টরি। আমাদের যে সাংবাদিকতা আপনারা 10% বলেন, 20% করছে না, ওদেরকে আপনারা রিসেপশন দিবেন না? আপনারা এই টেলিভিশন দিয়ে শুরু করেন না যে ভাই 10 জনকে আনছি, তুমি বেস্ট রিপোর্টার, এই 10 জন আমি তোমাকে এই সম্মানই দিলাম, আমি তোমাকে 10টা টাকা দিলাম, 20 টাকার কথা বাদ দেন, তোমার একটা সার্টিফিকেট দিলাম, এই জাতিকে জানালাম যে এই সময়ে যাত্রাবাড়িতে অথবা কালশিতে অথবা ইয়াতে এই সংবাদটা এই ছেলে প্রথম প্রচার করছে, এই পুলিশের গুলিটা এই সংবাদ প্রথম প্রচার করছে। আমি বলতেছি আপনি যদি এনকারেজ না করেন, আপনি যদি সাহসী সৎ মানুষকে যদি পুরস্কৃত না করেন, আর যদি বসে বসে যদি আমরা ঝিমিয়ে পড়ে যদি বলি যে আহা আমাদের ভিতরে এখনও ভয়, আমাদের ভয়ের ভিতর জয় হওয়াটা ইম্পর্ট্যান্ট। আর আপনি বিখ্যাত হবেন কখন? আরে ফটোশ্যুটে ওই যে আপনার সাগর পাড়ের আইলান একটা ছবি ভাসলো না, শার্ট প্যান্ট পরা বাচ্চা একটা ছেলে, একটা ছবি তো সে বিখ্যাত হয়ে গেল। আমার কথা হচ্ছে
আপনি আইলানের ফটোগ্রাফারের মতো বাংলাদেশি ফটোগ্রাফার ছিল, আছে, এবং এই সংবাদগুলো তারা প্রচার করেছে, ব্যাপক হারে না করলো। তো আমি ঘুরিয়ে একই কথায় আসতেছি, আপনি যদি ওভারকাম করতে চান, এই হার্ডেলটাকে ওভারকাম করতে চান, দিস ইজ দ্য রাইট টাইম। আর এই রাইট টাইমেও যদি বলেন যে আহা আবার যদি ভয় আসে, আবার যদি, আমরা তো জয় করেছি ভয়কে, এই কথা ফুল স্টপ। এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়। মনস্তাত্ত্বিক চেতনা তো একেবারে কি বলে বদ্ধ করে দিয়েছে। না বদ্ধ করে দেয় না, 15 বছরে এখন 15 বছরে বদ্ধ করে দিয়েছে। এই 15 বছরের ডেডলক ভেঙে গেছে, যেটা কেউই বিশ্বাস করে না। আপনি কি নিশ্চিত আস্থা রাখতে চান পুরোপুরি? ডেফিনেটলি ভাই, যারা ভাঙছে, অবশ্যই অবশ্যই ভালো। আপনি দেখেন, আমি আর শেষ করি 1 মিনিটে, এখানে যেই দেশের রাস্তায় মায়েরা, লাখে লাখে মা রাস্তায়, লাখে লাখে বাবা রাস্তায়, লাখে লাখে ভাই রাস্তায়, বোন রাস্তায়, এই সময়ের পরেও যদি আপনি বলেন যে জুজুর ভয় পেয়ে বসে থাকেন, তাহলে তো ওই যে আমাদের আর দুঃখের সীমা থাকবে না, দুঃখের তিমিরেই রয়ে যাব, এরকম একটা কথা বলতে হয়। আমার কথা হচ্ছে এখনই সময় পতাকা উড়াবার প্রত্যেকটা সেক্টরে। এবং আপনি একটা জিনিস আমি বলে শেষ করি, দেখেন ইমেজ সংকট ছিল আমাদের রাষ্ট্রীয়ভাবে, আপনি এইটিই মানতে হবে সত্য। আমার সাথে ডিবেট হতে পারে, ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য লোক, একটা ইমেজ সম্পন্ন লোক, তাকে যদি আমরা হেল্প না করে, তাকে যদি আমরা এম্পাওয়ার্ড না করে, যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারি, তাহলে ফুল স্টপ, আপনার কোনো আর সম্ভাবনা থাকবে না। আপনি আরও ব্যাকে যাবেন, এবং ব্যাকে যাওয়ার জন্য ইউ আর দ্য রাইট পারসন। সাংবাদিক রেজাউনুল হক, শুধু বিটিভির সংবাদ নয়, এই অভিজ্ঞতাও নিশ্চয় আপনার তো অবশ্যই আছে যে গণভবন থেকে যখন প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে অংশ নিতেন, সেটি লাইভ সম্প্রচার করা হতো এবং সেটিও এক ধরনের অলিখিত নির্দেশনায় পরিণত হয়েছিল। এবং শেখ হাসিনা শুরুতেই 2009-এ ক্ষমতা নেওয়ার শুরুতেই তিনি বলেছিলেন যে আমি বিটিভিকে সেভাবে কাজে লাগাবো না, আমার ছবি সপ্তাহে একদিন দেখা যাবে বিটিভিতে, এরকম একটি মন্তব্য করা হয়েছিল। সেই বিটিভির কাছ থেকে আপনি কি আশা করেন? এবং আমি এই প্রসঙ্গে আমার নিজে একটি অভিজ্ঞতা বলি, এরকম অসংখ্য অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার নিজেরও রয়েছে। আমি যে কোনো একটা টেলিভিশন চ্যানেলে, আমি নাম বলছি না, আমি নিউজের দায়িত্বে ছিলাম। তো প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তার দলের অঙ্গ সংগঠনের নানান ধরনের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম কেন আমি 1 নম্বর হেডলাইন করলাম না? প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে, কিন্তু শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠানে, এই জন্য সামরিক গোয়েন্দা সংস্থা থেকে ফোন এলো, নানান ধরনের খবরদারি জারি করা হলো, নানান ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হলো। তো এই ধরনের সংস্কৃতি আমরা কি আবারও ফিরে পাবো, সেই আশঙ্কা আছে নিশ্চয়ই? সেটি সময় বলে দিবে। কারণ হচ্ছে যে দেখুন, বর্তমান যে সরকার আছে তারা তো বিভিন্ন, তাদের মূল ম্যান্ডেটটা কি? ম্যান্ডেট হচ্ছে যে তারা বলেছেন যে ধরনের অ্যানামোলিজ গত 15 বছরে বা বলেন বা আরও আগের থেকে তৈরি হয়ে আছে বিভিন্ন জায়গায়, যেমন ধরেন নির্বাচন পদ্ধতিটা শেষ হয়ে গেছে। আপনি দুদক বলেন, দুদকের কাজ হলো দুর্নীতি দমন করা, কিন্তু দুর্নীতি দমন করা সংস্থার ভেতরেই অনেক দুর্নীতিবাজ আছে। এরকম ঘটনা তো আমরা দেখেছি। অর্থনীতিতে যে লুটপাট হয়েছে, ব্যাংকিং সিস্টেম, এই জায়গাগুলো এই সরকারের দায়িত্ব সংস্কার করে মোটামুটি এমন একটা জায়গায় আনা, যাতে এমন একটা জায়গায় আনা যাতে ভবিষ্যতে কেউ চাইলেও স্বৈরাচারী হয়ে উঠতে না পারে বা এই ধরনের আচরণ করতে না পারে। তো এই সরকার তো অস্থায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে যারা আসবেন, মানে ইলেকশনে জিতে যারা আসবেন, রাজনৈতিক সরকার, তাদের উপর নির্ভর করে তারা কি চেঞ্জ হচ্ছেন কিনা। ধরেন কারা আসতে পারে সামনে সরকার, আমরা মোটামুটি তো একটা ধারণা করতে পারি। তাদেরকে আমরা অতীতে দেখেছি সরকারে। এই পরিবর্তনের পরেও অবশ্যই সবার মধ্যে পরিবর্তন আসা উচিত। আগেকার রাজনৈতিক যে সিস্টেম, কালচার, সেটি অবশ্যই আর থাকার কথা না বা উচিত না। এই পরিবর্তন মানুষ শুধু এই অর্থনৈতিক সংস্কারই চায় না, কিন্তু মানুষ রাজনৈতিক সংস্কারও চায়। মানুষ রাষ্ট্রের যে বন্দোবস্ত, নতুন বন্দোবস্তর কথা বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, পাশাপাশি এ প্রশ্নও মানুষ করছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো সংস্কার দরকার। আমি খুবই আশাবাদী এই কারণে, আমি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি একদিন একটা কথা বলেছিলেন যে বিএনপি যদি তার নিজেকে পরিবর্তন না করে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি বিএনপি তার রাজনীতি পরিবর্তন না করে, তাহলে আগামী দিনে বিএনপির রাজনীতি করা কঠিন হবে। এটি বলছেন বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, এবং এক্স্যাক্টলি তাই। এই পরিবর্তনটা
ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চান বা রাজনীতি করতে চান, ইভেন আওয়ামী লীগকেও যদি কোনো দিন আবার রাজনীতির মাঠে আসতে হয়, তাহলেও ওই একটা বড় ধরনের পরিবর্তন করতে হবে। তো আমি আশা করি যে এত স্যাক্রিফাইস এবং একটা যে ঘটনাটা ঘটে গেল, যেটা আগেও বলেছি অভাবনীয়, এরপরে আর কেউ আগের সিস্টেম বা আগের মতো আগের ওই ধরনের চর্চা ভবিষ্যতে কেউ করবেন বলে আমার কাছে মনে হয় না। কিন্তু যতক্ষণ না আমরা বাস্তবে সেটা দেখতে পাচ্ছি, ততক্ষণ তো আশাবাদী হওয়া মুশকিল। তারপরও আমি মনে করি যে কিছু না কিছু পরিবর্তন আসবে এবং আমাদের জন্যে, মিডিয়ার জন্যে কাজ করাটা, যেভাবে আমরা নিয়ন্ত্রিত ছিলাম বা বাধার সম্মুখীন হচ্ছিলাম, বিভিন্ন সমস্যা ফেস করতে হতো, চাপের মুখে থাকতে হতো, এই ব্যাপারটা অবসান ঘটবে বলে আশা করি আর কি। মিস্টার ওমর ফারুক, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, মানে আসলে এক্সাম্পল তো নিজেদেরকে দিয়ে দিতে হবে। আপনি যে কথা বলছেন যে কেন আমরা ঘুরে দাঁড়াতে পারছি না, কেন সাহস করে দাঁড়াতে পারছি না, আপনারা আপনাদের কয়েকজন আইনজীবীর উদাহরণ দিলেন যে আপনারা রিট করেছিলেন গুলি বন্ধ করতে বা আরও অন্য বিষয়ে। স্ট্রেট নিউজ করতে গত 15 বছরে কম বেশি হয়তো কেউ কেউ করেছে। যেহেতু আমি স্টেশনে আছি, এই স্টেশনের এক্সাম্পলটা দিতে চাই। শুধুমাত্র স্ট্রেট নিউজ করার কারণে এবং সবার জন্য সমান সুযোগ করে দেওয়ার জন্য, যেমন তারেক রহমানের বক্তব্য প্রচার হয়েছিল, এই সব কারণে 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালামকে আটক করা হলো, 2.5 বছর জেলে রাখা হলো। তার বিরুদ্ধে তো তার পক্ষেও তো কেউ কিছু বলেনি। পেটা তাকে করতে হয়েছে, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত তাকে করতে হয়েছে, তাকে 2.5 বছর কারাগারে থাকতে হয়েছে। তাহলে কোন সাহস থেকে মানুষ ঘুরে দাঁড়াবে? ঘুরে দাঁড়াবে এই সাহস থেকে যে 2.5 বছর থেকেও তার টেলিভিশনটাও দখল হয়ে গিয়েছিল। 2.5 বছর থাকার পরেও এখনো আছে তো। আমি ওনার কথা বলি, মতিউর রহমানের কথা বলি, মানব জমিনের কথা বলি, মাহমুদুর রহমান সাহেবের কথা বলি। রক্তাক্ত অবস্থায় উনি কিন্তু কথা বলেছেন কুষ্টিয়ার কোর্টে। শহীদুল আলমদের কথা বলি। আমার কথা হলো, এত নির্যাতনের পর ওরা যারা দাঁড়িয়েছিল, তারা একসাথ হন না, তারা একসাথ হয়ে ভেঙে ফেলেন না। জুজুর ভয় যেটা ছিল ভেঙে ফেলেন। আর খারাপ লোকদেরকে বয়কট করতে হবে। আপনি খারাপ লোকদেরকে বয়কট না করে বলবেন যে আচ্ছা বাবা, যা হয়েছে হয়েছে, ঠিক আছে, এখন মাফ করে দাও। মাফ তো আপনি ডিফারেন্ট জিনিস। খারাপ লোক চিহ্নিত করি যতদিন আমি বয়কট না করতে পারবো, শাস্তির আওতায় আনতে না পারবো, এবং সেটার জন্য আয়োজনের দরকার আছে। এবং আয়োজনটা আমি বলতেছি, যারা ভালো সাহসী সৎ লোক তাদের একসাথে বসতে হবে, একসাথে বসে এক পয়েন্টে আসতে হবে যে আমরা মানবতার জন্য কাজ করব, আমরা জাতীয় স্বার্থে কাজ করব, আমরা আমাদের জেনারেশনের জন্য কাজ করব। এই পয়েন্টগুলোকে সামনে নিয়ে আসুন না। 5 জন একসাথে হন, 2 জন একসাথে হন, 10 জন একসাথে হন। আমি সেই প্রক্রিয়ার দিকে যাওয়ার জন্যই অনুরোধ করছি। আমি বলছি যে হোপ তো শেষ হয়ে যায়নি, আমাদের সামনে বিশাল হোপ। আপনি যেই দানবকে আপনি কখনো মারতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেক গ্রাম গঞ্জ শহর ঘাট মাঠে কেউই বিশ্বাস করেন এই দানব মরবে। সেই দানবকে মেরেছে কারা? আমরা, আপনারা, আমি, তুমি, সে। একদল সাংবাদিক, একদল আইনজীবী, একদল ছাত্র, একদল মজুর, একদল রিকশাওয়ালা, একদল হয়েছে কে? মা, বাবা, ভাই, বোন, আমজনতা। সুতরাং আমরা রেজাল্ট আমাদের সামনে দেখেছি, আমরা রেজাল্ট দেখে বলেছি যে আমরা জিতেছি। সেই জিতা মানুষগুলো কেন একসাথ হয়ে, কেন আবার এই বিজয়কে প্রলঙ্ঘন করতে পারবে না? একমত পোষণ করছি। আমি মনে করি তাই। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক, ধন্যবাদ সাংবাদিক রেজওয়ানুল হক। দর্শক, শেষ করছি যে কথাটি বারবার এখানে উঠে আসার বা তুলে আনার চেষ্টা করা হলো, যে আসলে বিজ্ঞানী আইনস্টাইনের একটি কথা আছে যে সমাজ ধ্বংস হয় খারাপ মানুষের জন্য নয়, সমাজ ধ্বংস হয় ভালো মানুষদের নিষ্ক্রিয়তার কারণে। অবশ্যই যে মেরুদণ্ড সম্পন্ন মানুষগুলো সংখ্যায় কম হলেও তারা যদি একসাথে হয় অনেক কিছু প্রতিরোধ করা যায়। এবং সর্বশেষ অবশ্যই তথ্য উপদেষ্টাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে যে বিটিভি থেকে রাহুমুক্ত করার জন্য অন্য টেলিভিশন চ্যানেলগুলোকে, তার জন্য অবশ্যই তাকে ধন্যবাদ আমরা সবার পক্ষ থেকে দিতে চাই। এ পর্যন্ত ভালো থাকুন সবাই, শুভরাত্রি।